আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের আমাদের আবার একটি নতুন ভিডিওতে। আমাদের আগের ভিডিওগুলিতে আপনাদের অনেক সহযোগিতার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যারা WPSSC গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছেন আর আমাদের আজকের এই ভিডিওতে নতুন এসছেন, তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলি দেখেননি, এই ভিডিওর আই বটনে ক্লিক করে আপনারা চাইলে সেখান থেকে আমাদের আগের ভিডিওটি দেখতে পারেন। আমি শুভেন্দু। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মক টেস্ট 16 ভিডিওটি। এই ভিডিওতে আমরা জিকে থেকে বাছাই করে 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারেন, ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আমাদের আগের ভিডিওতে আপনাদের জন্য একটি হোমওয়ার্ক কোশ্চেন দেওয়া ছিল, যেটি হলো ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখককে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখককে। তো এই প্রশ্নের উত্তর আপনারা অনেকেই কমেন্ট সেকশানে কমেন্ট করে বলেছেন। তো দেখে নেব এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, আবুল কালাম আজাদ। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ এই আত্মজীবনীমূলক গ্রন্থটি লিখেছিলেন। তো এই হলো আপনাদের হোমওয়ার্ক কোশ্চেনের উত্তরটি। তো দেখে নেব আজকের প্রথম প্রশ্নটি। আজকের প্রথম প্রশ্নটি হলো, মারাঠা কেশরী নামক পত্রিকাটি কে সম্পাদনা করতেন? মারাঠা কেশরী নামক পত্রিকাটি কে সম্পাদনা করতেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক 1881 সালে মারাঠাই ভাষায় কেশরী এবং ইংরেজি ভাষায় মারাঠা পত্রিকা দুটি শুরু করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের দ্বিতীয় প্রশ্নটি হলো, কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, 1971 সালে। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র গঠিত হয়। আজকের 3 নম্বর প্রশ্নটি হলো, প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন? প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, অর্থমন্ত্রী। ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রতি বছর 1 ফেব্রুয়ারি লোকসভায় ইউনিয়ন বাজেট পেশ করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 4 নম্বর প্রশ্নটি হলো, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, লোথাল। গুজরাটের লোথাল ছিল সিন্ধু সভ্যতার একটি প্রধান সমুদ্র বন্দর এবং প্রাচীনতম ডকইয়ার্ড। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 5 নম্বর প্রশ্নটি হলো, কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, রাজস্থান। রাজস্থানের কোটা শহরটি চম্বল নদীর তীরে অবস্থিত এবং এটি বর্তমানে শিক্ষার একটি প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। আজকের 6 নম্বর প্রশ্নটি হলো, সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, 3রা জানুয়ারি। 3রা জানুয়ারি পৃথিবী সূর্যের সব থেকে কাছে থাকে, একে অনুসূর অবস্থান বলা হয়। আজকের 7 নম্বর প্রশ্নটি হলো, কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়? কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, 2013 সালে। মেয়েদের শিক্ষা এবং বাল্যবিবাহ রোধের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার 1 অক্টোবর 2013 সালে এই প্রকল্প চালু করে। তো দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 8 নম্বর প্রশ্নটি হলো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, 1556 সালে। মুঘল সম্রাট আকবর
এবং হিমুর মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। আজকের 9 নম্বর প্রশ্নটি হলো, কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ ত্যাগ করেছিলেন? কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, 1941 সালে। 1941 সালের 17 জানুয়ারি সুভাষচন্দ্র বোস ব্রিটিশদের নজরবন্দি এড়িয়ে এলগিন রোডের বাড়ি থেকে দেশ ত্যাগ করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 10 নম্বর প্রশ্নটি হলো, ইমপিচমেন্ট এর মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে? ইমপিচমেন্টের মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, ভারতের রাষ্ট্রপতি। সংবিধানের 61 নম্বর ধারা অনুযায়ী সংবিধান লঙ্ঘনের অভিযোগে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট মাধ্যমে পদচ্যুত করা যায়। আজকের 11 নম্বর প্রশ্নটি হলো, মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি? মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, পল্লব রাজবংশের। 7ম-8ম শতাব্দীতে পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মনের আমলে এই মন্দিরগুলো নির্মিত হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 12 নম্বর প্রশ্নটি হলো, অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার বেশ কিছু লেখা অনিলা দেবী ছদ্মনামে লিখতেন। আজকের 13 নম্বর প্রশ্নটি হলো, যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে? যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, নীতি আয়োগ। 1 জানুয়ারি 2015 সালে যোজনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগ গঠিত হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 14 নম্বর প্রশ্নটি হলো, নিচের কোনটিকে বাদামি কয়লা বলে? নিচের কোনটিকে বাদামি কয়লা বলে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, লিগনাইট। লিগনাইট কয়লার কার্বনের পরিমাণ কম থাকে এবং এর রং বাদামি হওয়ার কারণে একে ব্রাউন কোল বা বাদামি কয়লা বলা হয়। আজকের 15 নম্বর প্রশ্নটি হলো, বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত? বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, কেরালা। এটি কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত ভারতের মহাকাশ গবেষণার একটি প্রধান কেন্দ্র। আজকের 16 নম্বর প্রশ্নটি হলো, মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কী দেখবে? মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কী দেখবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, কালো। মহাকাশে বায়ুমণ্ডল না থাকায় আলোর বিচূরণ ঘটে না, তাই মহাকাশ থেকে আকাশ কালো দেখায়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 17 নম্বর প্রশ্নটি হলো, কংগ্রেসের সুরাট অধিবেশনের যে চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে বিভাজন হয় সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? কংগ্রেসের সুরাট অধিবেশনের যে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন হয় সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, 1907 সালে। 1907 সালের সুরাট অধিবেশনে মতদর্শগত বা মত বিভেদের কারণে কংগ্রেস দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 18 নম্বর প্রশ্নটি হলো, কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, ঔরঙ্গজেব। তার কঠোর সংযমী জীবনযাপন এবং ধর্মীয় আদর্শের কারণে ঔরঙ্গজেবকে জিন্দা পীর বা জীবন্ত সাধু বলা হতো। আজকের 19 নম্বর প্রশ্নটি হলো, দিল্লির প্রাচীন নাম কী ছিল? দিল্লির প্রাচীন নাম কী ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, ইন্দ্রপ্রস্থ। মহাভারত অনুযায়ী পাণ্ডবদের রাজধানীর নাম ছিল ইন্দ্রপ্রস্থ, যা বর্তমান দিল্লির একটি অংশ ছিল বলে মনে করা হয়। আজকের 20 নম্বর প্রশ্নটি হলো, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছে? কত সালে
সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ 1936 সালে। 1936 সালের 11ই এপ্রিল স্বামী সহজানন্দ সরস্বতীর সভাপতিত্বে লখনৌতে সর্বভারতীয় কিষাণ সভা গঠিত হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 21 নম্বর প্রশ্নটি হলো, কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস রূপে পালিত হয়? কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস রূপে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ 1 সেপ্টেম্বর। 2020 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার 1 সেপ্টেম্বর দিনটিকে পুলিশ দিবস হিসেবে পালন করা শুরু করে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 22 নম্বর প্রশ্নটি হলো, অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ গুপ্ত বংশ। মহারাষ্ট্রের অজন্তা গুহার বেশিরভাগ বৌদ্ধ চিত্রকর্ম গুপ্ত সম্রাটদের আমলে বিকশিত হয়েছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 23 নম্বর প্রশ্নটি হলো, নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ নৌকাদৌড়। কেরালার পুন্নামাদা হ্রদে প্রতি বছর আয়োজিত বিখ্যাত সাপের নৌকোবাইচ প্রতিযোগিতার বিজয়ীদের এই ট্রফি দেওয়া হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 24 নম্বর প্রশ্নটি হলো, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ এপিজে আব্দুল কালাম। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের অনুপ্রেরণামূলক জীবনী এটি। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 25 নম্বর প্রশ্নটি হলো, নিম্নলিখিতর মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের দিনেমার উপনিবেশ ছিল? নিম্নলিখিতর মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের দিনেমার উপনিবেশ ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ শ্রীরামপুর। ডেনমার্কের বণিক বা দিনেমাররা শ্রীরামপুরে তাদের প্রধান বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছিল। আজকের 26 নম্বর প্রশ্নটি হলো, কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন? কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ বারদৌলি সত্যাগ্রহ। 1928 সালের বারদৌলি সত্যাগ্রহে সফল নেতৃত্বের পর সেখানকার মহিলারা তাকে সর্দার উপাধিতে ভূষিত করেন। আজকের 27 নম্বর প্রশ্নটি হলো, টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন? টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ জন লগি বেয়ার। 1926 সালে স্কটিশ ইঞ্জিনিয়ার জন লগি বেয়ার প্রথম চলমান ছবি সহ টেলিভিশন প্রদর্শন করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 28 নম্বর প্রশ্নটি হলো, নিম্নোক্ত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন? নিম্নোক্ত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1883 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন বসুর সহযোগিতায় এটি প্রতিষ্ঠা করেন, যা পরে জাতীয় কংগ্রেসের সাথে মিশে যায়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 29 নম্বর প্রশ্নটি হলো, কে কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? কে কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ নানা সাহেব। 1857 সালের মহাবিদ্রোহে কানপুরের নেতা ছিলেন নানা সাহেব। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 30 নম্বর প্রশ্নটি হলো, অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন? অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ মগধ। হর্ষঙ্ক বংশের রাজা বিম্বিসারের পুত্র অজাতশত্রু প্রাচীন মগধ সাম্রাজ্যের এক শক্তিশালী শাসক ছিলেন। আজকের 31 নম্বর প্রশ্নটি হলো, জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়?
জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ 1950 সালে। 1950 সালের 15ই মার্চ ভারত সরকার পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন গঠন করে। আজকের 32 নম্বর প্রশ্নটি হলো কর্কট ক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের ওপর দিয়ে যায়নি? কর্কট ক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ উড়িষ্যা। কর্কট ক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যের ওপর দিয়ে গিয়েছে: গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 33 নম্বর প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে? ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ক 100তম। 2015 সালের 100তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 34 নম্বর প্রশ্নটি হলো গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ সংস্কৃত। গুপ্ত যুগকে সংস্কৃত সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় এবং তৎকালীন রাজকীয় ও প্রশাসনিক ভাষা ছিল সংস্কৃত। আজকের 35 নম্বর প্রশ্নটি হলো কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করে? কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য ছিল উন্নত নগর পরিকল্পনা এবং বৈজ্ঞানিক ড্রেনেজ বা নিকাশি ব্যবস্থা। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 36 নম্বর প্রশ্নটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ 1924 সালের বেলগাঁও অধিবেশনে। কর্ণাটকের বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী জীবনের প্রথম ও শেষবারের মতো কংগ্রেসের সভাপতিত্ব করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 37 নম্বর প্রশ্নটি হলো দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা? দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ক বিমল জালান। ভারতের রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর বিমল জালান এই বিখ্যাত বইটি লিখেছেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 38 নম্বর প্রশ্নটি হলো পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ বাংলা। রাজা গোপালের হাত ধরে বাংলায় পাল রাজবংশের সূচনা হয় এবং তারা কয়েকশো বছর বাংলা ও বিহার শাসন করেন। দেখে নেব পরের প্রশ্নটি। বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল? বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ঘ হুগলি। 1778 সালে নাথালিয়েল ব্রাসি হ্যালহেড এর বাংলা ব্যাকরণ ছাপানোর জন্য হুগলিতে জেমস অগাস্টাস হিকির উদ্যোগে প্রথম মুদ্রণ যন্ত্রের ব্যবহার লক্ষ্য করা যায়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 40 নম্বর ও শেষ প্রশ্নটি হলো কে শের ই পাঞ্জাব নামে পরিচিত ছিলেন? কে শের ই পাঞ্জাব নামে পরিচিত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ রঞ্জিত সিং। মহারাজ রঞ্জিত সিংকে তার সাহসিকতার জন্য পাঞ্জাব কেশরী বা শের ই পাঞ্জাব বলা হতো। আবার অনেকেই লালা লাজপত রায়কেও পাঞ্জাব কেশরী বলেন, তবে ঐতিহাসিকভাবে রঞ্জিত সিং এই উপাধিতে বিখ্যাত। তো এই হলো আমাদের আজকের মোট 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্নের মধ্যে আপনারা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের
আপনাদের জন্য হোমওয়ার্ক প্রশ্নটি হলো, লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত? লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত? আপনাদের করতে হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে হবে। তো আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।